আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও হচ্ছে ইলমু সরফ অংশের সর্বশেষ ভিডিও। ইলমু সরফ অংশ একেবারে টোটালি কমপ্লিট। আর আমরা এই আইকে ক্লাসরুমে তোমাদের যে ইলমু সরফ অংশের মেইন বই পুরো টপিকটাই শেষ করেছি। একটা টপিকও তোমাদেরকে বাদ দেওয়া হয় না এবং কোনো কোশ্চেনও বাদ দেওয়া হয় না। প্রত্যেকটা কোশ্চেন আমি কিভাবে করেছি বুঝিয়ে দিয়েছি, মেইন বই থেকে কিভাবে কি করতে হবে সেটাও বুঝিয়েছি এবং ছোট ছোট করে ভিডিও দিয়েছি যাতে করে তোমাদের কষ্ট না হয়, পাট পাট করে দিয়েছি। তো আজকের ভিডিওটা চলো, আজকে আমরা পড়বো হামজাতুল মুতাতাররিফা, মানে যে হামজাটা শব্দের শেষ অক্ষরে মানে শেষ অক্ষরের সাথে আসে, মানে শেষে আসে। এক কথায় যে হামজাটা কি শব্দের শেষে আসে সে হামজাটাকে মুতাতাররিফা বলা হয়। তো চলো সে হামজাতুল মুতাতাররিফার একটু আমরা সংজ্ঞা শিখি। যে এখানে কি আমরা কি বলবো, হিয়া হামজাতুন হামজাতু তাতি। হামজাতু তোমার বইতে দেওয়া আছে, তাতি ফি আখর, ফি আখর। আচ্ছা, শেষে আসে কালিমা, কালিমা। এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা শেষ। হিয়া হামজাতুন, যে হামজা তাতি আসে ফি আখরিল কালিমা, শব্দের শেষে আসে। ফি আখরিল কালিমা, ফি আখরিল কালিমা, যে হামজাটা শব্দের শেষ অক্ষরে আসে, যে হামজাটা শব্দের শেষ অক্ষরে আসে মানে শেষে আসে, সেটা কি কি বলা হয়? হামজাতুল মুতাতাররিফা। এখন লেখার নিয়ম কি এখানে বলছে ওয়াতাকতুবু, কি বলছে? ওয়াতাকতুবু, ওয়াতাকতুবু, ওয়াতাকতুবু বিহাসবি, বিহাসবি। আচ্ছা, বিহাসবি কি বলেছে দেখি তো? বিহাসবি হারকাতি হুরফি, বিহাসবি হারকাতি হুরুফি। আচ্ছা, হারকাতুল হুরুফিল লাযী ক্বাবলাহা, হুরুফিল লাযী ক্বাবলাহা। আচ্ছা, ক্বাবলাহা, এই হচ্ছে আমাদের হামজাতুল ব্যাপার। হ্যাঁ, তাহলে এতটুকু হচ্ছে কি হামজাতুল মুতাতাররিফার সংজ্ঞা। এভাবে তুমি সংজ্ঞাটা দিয়ে ফেলবে। তোমার গাইড বই খুলে তো অনেক, আমি তো তোমাদের যে গাইড বইয়ের যে ব্যাপারটা আছে পরীক্ষা সলিউশন, সেই সলিউশনটা যখন আমি করব তখন দেখাবো যে প্রশ্নগুলো কিভাবে লিখবা। এতটা তোমাদের স্যারেরা কিংবা গাইডের বইতে দেখে স্যার ওভাবে কি লিখবো, দেখো কিভাবে কি লিখবা না লিখবা সেটা আমরা দেখবো, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তোমরা তো কি লিখে আসো না লিখে আসো জানি না, তোমরা যারা একটু চালাক চতুর আছো তারা তো সিস্টেমটা বুঝো, তারা যে করে হোক সিস্টেম বুঝে লিখে ফেলে আসো, মানে লিখে আসো, তারা ভালো একটা কিছু করতে পারো। তো আমরা সেই ব্যাপারটাও দেখবো কিভাবে লিখতে হবে, যা পরীক্ষায় ভালো নাম্বার, বোর্ডেও ভালো নাম্বার, সেটার জন্য। ঠিক আছে? এবং তোমার একটু নিজের একটা সৌন্দর্যতার ব্যাপার আছে, যে ছাত্রটা খুবই মার্জিত, এই ব্যাপারটা জানি বলতে পারে, ছাত্রছাত্রীটা যেন মানে এই স্টুডেন্টটা এক কথায় মার্জিত একটা লেখা লিখেছে, ওটাও যেন দেখে তোমার প্রতি যেন একটা টিচারদের সুন্দর নজর আসে, নাম্বারটাও যেন ভালো পাও। তো চলো আমরা এখানে কি লিখেছে, যে আচ্ছা এখানে কি বলেছে এতটুকু আমরা শিখেছি, যে হামজা শব্দের শেষে আসে তাকে হামজাতুল মুতাতাররিফা বলে। তবে লেখার নিয়ম আছে ওয়াতাকতুবু, তাহলে লিখতে হবে বিহাসবি, হিসেবে। বিহাসবি মানে কি হিসেবে, হারকতি, তার হরকত হিসেবে। কি হরকত হিসেবে? হরফুল হরকত, হরফের কমন হরফ আল্লাযী ক্বাবলাহা, তার পূর্বের, ক্বাবলাহা তার পূর্বে, ক্বাবলাহা আল্লাযী মানে যার পূর্বের, হরকত হরফুল হরকত মানে হরফের হরকত হিসেবে, তার হরফের তার পূর্বের হরকত মানে যে হামজাটা আছে সেই হামজাটার পূর্বের যে হরফ আছে সেই পূর্বের হরফের যে হরকত, সেই পূর্বের হরফের হরকত অনুযায়ী এই হামজাটাকে লিখতে হবে। তো এটাকেও আমরা এখানে দেখি, আমরা 7টা ভাগ আছে এখানেও, এর ভিতরে যে কিছু নিয়ম মেনে চলে এবং কিছু নিয়ম মেনে চলে না। ওই আমরা যেটা মুতাওয়াসসিতে দেখেছিলাম যেটা এখানেও সেম, তবে এখানে একটু আমরা নিয়মটা বইতে যেভাবে আছে এটা সঠিকভাবে আমরা নিতে পারি। তো চলো আমরা যদি 1 নম্বরটা থেকে শুরু করি, কি বলা আছে? যে বলছে যে একেবারে এই আগের মতোই যদি পারো, ইদা কানা, সহজ, একেবারে সহজ। দেখো ইদা কানা মা ক্বাবলাহা, শুধু এতটুকু লিখছে ক্বাবলাহা। এই যে দেখো, ইদা মা কানা ক্বাবলাহা মাকসুর, মাকসুরন, এতটুকু তাকসাব, তাকতুবু, তাকতুবু আলা ইয়াই,
এই হচ্ছে আমাদের মেইন বিষয়। কথা ক্লিয়ার? ঠিক আছে, কি বলা আছে? গয়রা মানকুতাতিন। আচ্ছা, শেষ। ঠিক আছে, এই এতটুকু বুঝছো তো? তোমার এখানে কাজ শেষ। এখন আমরা উদাহরণ দেখবো। এই এই একটা লাইন বুঝা মানে তোমাদের পুরাই চাই এই আমজাদুল মুতাওয়ারিফা বুঝা শেষ। এখন আসো, এই শুধু এই বেসিকটু খেয়াল রাখবা। কি বলছে? যখন ইদা কানা, যখন হবে, কোথায় হবে? মা ক্বাবলাহা, তার পূর্বে। মানে মাকসুরা, মানে হামজাটা যখন হামজাটার পূর্বে যখন জের হবে। হামজাটার পূর্বে কখন কি হবে? কাসরা, মানে মাকসুরাকে কাসরা, কাসরা মানে জের হবে। যখন হামজাটার পূর্ব অক্ষরে জের হবে তখন লেখা হবে কি? তাকতুবু, লেখা হবে আলা ইয়াই, ইয়ার ইয়াই গায়রা মানকু, মানে মানকুতাতিন, মানে কি? যে হামজাটা কি লেখা হবে কি অবস্থায়? ইয়ার উপরে লেখা হবে। ঠিক আছে, নুক্তাবিহীন ইয়া, মানকুতাতিন মানে কি? নুক্তা, নুন কফ ত, নুক্তা, নুক্তাবিহীন ইয়ার উপরে লেখা হবে। তার মানে এখন তুমি দেখো নুক্তা ওয়ালা ইয়ার ব্যাপারটা কি আর নুক্তা ছাড়া ইয়ার ব্যাপারটা কি? ক্লিয়ার এখন আসতেছে? যে আমরা একটা ইয়া দেখলাম, ওই ইয়াটার নামটা কি? হ্যাঁ, ওই ইয়াটা কাকে বলা হয়? মানকুতাতিন, মানে মুতাতারিফা ইয়া। ওই এটাকে বলা হয় মুতাতারিফা ইয়া। কিসের জন্য বলা হয়? হামজার কারণে বলা হয় মুতাতারিফা ইয়া। ওই ইয়ার তো কোনো ভ্যালু নাই, কারণ ওগুলোর সাথে হরকত যোগ করলে কোনো কাজ হবে না, ঠিক না? কিন্তু দুই নক্তাওয়ালা ইয়া, সেটা হচ্ছে মূল ইয়া। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা একটু জানা। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণটা কি বলছে? শাওতি, তোমার বইতে আছে শাওতি। এই যে দেখো শাওতি, ঠিক আছে, শাওতি। এই যে আগে কি জের বলেছে, যে মা ক্বাবলাহা, হামজার পূর্বে কি থাকবে? জের থাকবে। এই যে জের আছে তাকতুবু, তখন লিখতে হবে আলা ইয়া, ইয়ার উপরে হামজাটাকে লিখতে হবে গায়রা মানকুতা, মানে যে ইয়াতে কি নাই তোমার এই নুক্তা নাই, সেই ইয়ার উপরে এই হামজাটাকে লিখতে হবে। তাহলে এই হামজাটা কারণে এই ইয়াটার নাম হয়েছে হামজাতুল মুতাতারিফা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, চলো তাহলে আমরা এটা শেষ। পরে আমরা আরেকটা দেখি কি আছে, 2 নাম্বারটা না। আমরা একটু 2 নাম্বারটা নিয়ে দেখি। 2 নাম্বার নিয়মটা কি? একই বিষয়, কিছুই না, শুধু আমি একটু হালকা পাল্টাবো। এখানে জায়গায় লিখবো কি? এখানে লিখবো ওয়াও, এখানে লিখবো ওয়াও, আর এখানে লিখবো, দেখো তোমার বইতে দেওয়া আছে, তুমি অলরেডি বুঝে ফেলেছো কি লিখবো? মাদমুমান। ঠিক আছে, মাদমুমান, এই যে মাদমুমান, এতটুকু লিখবো। তার মানে কি? একই জিনিস, যার পূর্ব অক্ষর কি হবে? যে হামজাটা লিখবে সে হামজার পূর্ব অক্ষর কি হবে? পেশ, এবং সে হামজাটাকে লেখা হবে ওয়াওয়ের উপরে, যে আলা ওয়াওই গায়রা। হ্যাঁ, এখানে কি বলছে? আলা ওয়াওই, শুধু এতটুকু থাকবে না। ঠিক আছে, আলা ওয়াওই, এই যে এইটা আর থাকতেছে না, তখন আর এটা থাকতেছে না, শেষ, এতটুকু। দেখো কত সহজ, মেইন বইটা পড়লে কত সহজ, কিন্তু তুমি যখন গাইডে পড়তে যাবে বিশাল বিশাল, তাহলে এতটুকু করে লাভ নেই। তুমি ইজিটা দিয়ে দাও, এটা তুমি চ্যালেঞ্জও করতে পারবে বোর্ডকে। ঠিক আছে, তো এবার আসো, তো এটা শেষ। এখন একটু উদাহরণ দেখি, যে এই উদাহরণটা কোথায় আছে? এই হামজাটা তো শেষে লিখতে হয়, ঠিক না? আমরা শেষেরটা নিয়ে কাজ করতেছি। তাবাতাউ, তাবাতাউ, এই যে দেখো, এই যে এখানে লিখলাম হামজাটা কি লেখা আছে? যে হামজাটা যদি পেশ হয়, হামজাটাতে যদি পেশ হয়, হামজাটাতে যদি পেশ হয়, তাহলে কি লিখতে হবে? হামজাটা আগে লিখতে হবে, মা ক্বাবলা, তার পূর্বের অক্ষর। ঠিক আছে, যে এখানে বলা হয়েছে যে হামজার পূর্বে পেশ হবে, তখন তাকে কার উপর লিখতে হবে? এই যে হামজার উপর না, তাবাতাউ, আমি একটু দুঃখিত, এই যে তু, তাবাতুআ, তাবাতুআ, এই যে এই ক্ষেত্রে তুমি কোথায় লিখবা? যে এই হামজাটা ওয়াওয়ের উপরে লিখবে। কখন? যখন হামজার পূর্বে অক্ষরে পেশ হবে, যখন হামজার পূর্বে অক্ষরে পেশ হবে, সেই কথাটাই বলছি। ক্লিয়ার? এবার আসো, আমরা এর পরের যে নিয়মটা আছে, সেই পরের নিয়মটা আমরা এখন শিখবো। যে পরের নিয়মটাতে কি বলা আছে? 3 নাম্বারটাতে, যে 3 নাম্বারটাতে বলা আছে একই কথা, যে এখানের জায়গায় আসবে মাফতুহান। এখানে কি আসবে? মাফতুহান, মাফতুহাতুন, যেটাই বলি। হ্যাঁ, আমি মাফতুহাতুন লিখি না, এখানে হানি লিখতে হবে, কারণ হয় বাক্য ভুল হবে। মাফতুহান, তখন কি করতে হবে? এই জায়গাটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তখন কি আলিফের উপর লিখতে হবে। তখন কি লিখতে হবে? আলিফ। তখন কি লিখতে হবে? আলিফ। তখন লিখতে হবে আলিফ, এই যে আলিফ। তাহলে এখন কি লিখলাম? এই কিভাবে লিখবো? করা, যেরকম করা, এই যে করা,
এই যে দেখো কি বলেছে যে হামজাটার পূর্ব অক্ষরে জবর থাকতে হবে। এই যে দেখো পূর্ব অক্ষর র, রয়ের উপরে জবর, এবং হামজা জবর থাকুক পেশ থাকুক তানবিন থাকুক সেটা পরের বিষয়, কিন্তু কথা হচ্ছে শেষে একটা হামজা আসছে, তার পূর্ব অক্ষরে জবর আছে, মাফতুহান আছে, তাহলে কি এই হামজাটা আলিফের উপরে লিখতে হবে। তার মানে আমরা কোথায় শিখলাম কখন আলিফের উপরে লিখবো, কখন ইয়ার উপরে লিখবো, কখন নাবরার উপরে, এগুলো ইত্যাদি শিখলাম। তাহলে এ হচ্ছে আমাদের আজকের 3 নম্বর নিয়মটা চলে গেল। এবার আসো আমরা 4 নম্বর নিয়মটা দেখি, ঠিক আছে? এবার আমরা একটু 4 নম্বর নিয়মটা লিখবো। 4 নম্বর নিয়মে কি আছে একটু দেখি, যে 4 নম্বর নিয়মে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, তার পূর্বে যদি সাকিন থাকে এখানে কি হবে, কবলাহা, এই জায়গায় আসবে সাকিন। এখন কি আসবে, সাকিন না, সাকিনান, সাকিনান। এই যে যদি তার পূর্বে সাকিন থাকে তখন লেখা হবে কোথায়, লাইনের উপরে। তখন কোথায় লেখা হবে, লাইনের উপরে। সতর মানে, সতর মানে কি স্বাভাবিকভাবে লেখা হবে, লাইনের উপরে মানে কি স্বাভাবিক, সতর মানে স্বাভাবিকভাবে লেখা হবে। উদাহরণটা কি, উদাহরণটা হচ্ছে বিনাই, ঠিক আছে, বিনা, বিনাই। এখন কথা হচ্ছে যে স্যার এখানে বলছেন আপনি হামজার পূর্বে সাকিন থাকবে, দেখো তো এই আলিফটার উপরে সাকিন আছে কিনা আমাদের হরফ হিসাবে, অবশ্যই সাকিন আসে, তাই হামজাটা কি লাইনের উপরে আসছে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? এ হচ্ছে আমাদের বিষয়। তো চলো আমরা এই 4টা নিয়ম শিখে ফেললাম। এবার আমরা যেটা শিখবো যেখানে নিয়ম নিয়ম হয় না, ঠিক আছে, যেখানে কি নিয়ম হয় না, হ্যাঁ, যেগুলো নিয়ম ছাড়া আসে, যেগুলো নিয়ম ফলো করে না, সেই নিয়ম ছাড়া যেগুলো, সেগুলো আছে কয়টা, 3টা। আমরা এখানে 4টা শিখে ফেললাম। এবার আমরা 1 নাম্বারটা শিখি, যে 1 নাম্বারটাতে কি বলা আছে, যে বলছে ইদা সাবাকাত, ইদা সাবাকাত মানে পূর্বে আসবে, যখন পূর্বে আসবে বিআলিফ, বিআলিফি মাদ্দা, বিআলিফি মাদ্দা তুক্তাবু, তুক্তাবু, এই যে লিখলাম, ঠিক আছে, তুক্তাবু লেখা হবে আলা সাতরা, তুক্তাবু আলা, আলা সাতরা, ঠিক আছে। এ হচ্ছে আরেকটা নিয়ম সাতারা। এরপরে বলছে আবার লেখা হবে ওয়ুর সিমু, ঠিক আছে, মানে লেখা হবে রসম মানে ওয়ুর সামু, ওয়ুর সামু মানে কি লেখা হবে তানবিনান, ঠিক আছে, তান ভি নাকি, হ্যাঁ তানভিনুন, তানভিনুন, তানভিনুন মানে তানভিন কে লেখা হবে কোথায়, ফাওকা হামজা, ফাওকা হামজা, ফাওকাল হামজা। অভ্যাসটা খুব খারাপ, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াইতে পড়াইতে অভ্যস্ত, তো নিজেও শিখেছি এভাবে, যে কিভাবে কিভাবে, তাতে করে তোমরা লেখার সময় বুঝে যাও। তাহলে যাই হোক, এখন আসো আমি বলে দিই, চেষ্টা করি। এবার কি বলেছি, যে ইদা সাবাকাত, যখন এর পূর্বে কি আসবে, যখন তার পূর্বে, যখন এর পূর্বে কোনো একটি হরফ আসবে, যখন এর পূর্বে একটি মাদ্দের হরফ আসবে, তাহলে ইদা সাবাকাত যখন আসবে, পূর্বে আসবে, ইদা সাবাকাত মানে কি পূর্বে আসবে আলিফ, কেমন আলিফ, মাদ্দার আলিফ, মানে মাদ্দের হরফ আছে না 3টি আলিফ ওয়া, সেই মাদ্দের হরফ 3টি, মানে যাকে হরফ ইল্লাত বলি, সেই 3টি হরফ আসবে। যদি এটা 3টি হরফের মধ্যে শুধুমাত্র আলিফ আসে, শুধুমাত্র যদি আলিফ আসে, তখন লিখতে হবে তাকতুবু, হ্যাঁ, তখন কি লিখতে হবে, হ্যাঁ লেখা থাকবে, তখন লিখতে হবে আলা সাতরা, তখন লিখতে হবে লাইনের উপরে, মানে আলিফের উপরে লিখতে হবে ওয়ুর সামু। এরপরে বলতেছে আলা সাতরা, লাইনের উপরে ওয়ুর সামু, এবং লেখা হবে তানবিন, তানবিনকে, হ্যাঁ ওয়ুর সামু তানবিন, তানবিনকে লেখা হবে ফাওকাল হামজা, ফাওকাল হামজা, হামজার উপরে, ওয়ুর সামু লেখা হবে তানবিন, তানবিনকে লেখা হবে ফাওকাল হামজা, হামজার উপরে। তাহলে কি বললাম, ইদা সাবাকাত আলিফ, যখন পূর্বে আলিফ আসবে, মাদ্দা, মাদ্দের আলিফ আসবে, হামজার পূর্বে, কার পূর্বে, হামজার পূর্বে মাদ্দের হরফ আলিফ আসবে, তাকতুবু আলা, তখন লেখা হবে তাকতুবু আলা সাতরা, তখন তাকে লেখা হবে সাতরার উপরে, মানে লাইনের উপরে, ওই হামজার উপরে, ওয়ুর সামু তানবিন, তখন হামজাটার উপরে কি আসবে, তানবিন আসবে। তো চলো আমরা এটার উদাহরণ দেখি,
যে উদাহরণটা কি বলা আছে, বিনাআন, বিনাউন নাকি? হ্যাঁ, 1 নম্বর উদাহরণ হচ্ছে কি বিনাউন, এই যে বিনাউন, এই যে কি বলেছে যে হামজাটার পূর্বে মাদের হরফ, এই যে মাদের হরফ আলিফ আসছে, আলিফ আসছে, ঠিক আছে, সাকিন বিশিষ্ট কিনা সেটা আমাদের দরকার নেই, বলছে হামজার পূর্বে কি থাকতে হবে, মাদের হরফ আলিফ থাকবে, তখন হামজাকে কি লিখতে হবে, লাইনে লিখতে হবে, কোনো কিছুর উপরে লেখা যাবে না। হ্যাঁ, এবং হামজাটা কি তানবিন, হামজার উপরে কি হবে, তানবিন হবে, হয়েছে তানবিন, এটাই এই কথাটাই বলেছে, ঠিক আছে। তাই আসো আমরা পরবর্তী 2 নম্বরটা দেখি। 2 নম্বরটার ক্ষেত্রে কি বলেছে, যে এটার ক্ষেত্রে একটা পার্থক্য, একটা পার্থক্য না, বড়ই পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। দেখি কি লেখা যায়, এটাকে কি লিখেছে ওরা, ইদা সাবাকাত বিহারফি মিন হুরফিল ফাসলি, ইদা সাবাকাত বিহুরফি নাকি, বিহুরফি মিন হুরফি, বিহুরফি মিন, মিনাল হুরফি নাকি, না মিন হুরফি, মিন হুরুফি, মিন হুরুফি, আচ্ছা, মিন হুরুফিল ফাসলি, মিন হুরুফিল ফাসলি, মিন হুরুফিল ফাসলি, তখন লিখতে হবে আলাল আলিফ। তখন এটার হবে এই ওয়াওটা বাদ দিয়ে, তখন যেটা ওয়ুরসামু, ওয়ুরসামু তানবিন আলা আলিফ, ওয়ুরসামু তানবিন আলা আলিফ, একটু লিখে নিই, এত বারবার বললে তো আর সময় লেগে যায়। ওয়ুরসামু আলা, নাকি ওয়ুরসামু আলা আলিফ বাদা হামজা, বাদাল হামজা, এটাই তো, হ্যাঁ এটাই, এই হচ্ছে আমাদের ওয়াতুক্তাবুল হামজা। এরপর লিখতে হবে ওয়াতুক্তাবুল, তুক্তাবুল হামজা, হামজাকে লেখা হবে কোথায়, ওয়াতুক্তাবুল হামজা আলা সাতর, আলা সাতর, ঠিক আছে। এ হচ্ছে আমাদের এখানের লাইনটা। এবার আমরা একটু বুঝি যে কি বলা আছে এখানে। যে বিষয়টা বলা আছে যে যখন হামজাটা আসবে, মানে যখন আসবে হরফ, মানে হামজাটা আসবে কোথায় আসবে, হরফি বিহরফি, এমন হরফের কাছে, মানে এমন হরফ আসবে হামজার ক্ষেত্রে, মিন হুরুফিল ফাসলি, যে হরফটা কি মানে হামজাটার সাথে পৃথক হয়, হামজাটার সাথে মিলিয়ে লেখা যায় না, ঠিক আছে। এখানে এই কথাটাই বলেছে, যখন হরফটা এমন হবে যে ইদা সাবাকাত, পূর্বের হামজার আগের হরফটা, সাবাকাত মানে তো পূর্বে, হামজার আগের হরফটা এমন হবে যে হরফগুলো আছে যে কি মিলাই লেখা যায় না, মানে মুরাক্কাব করা যায় না। এগুলো আমি বক্তব্য করছিলাম, এরকম কয়টা হরফ, 7টা, কি দাল জাল র ঝা, ঠিক না, এরকম কিছু করেছিলাম না, যে হামজা, হ্যাঁ, আলি, এগুলো আলিফ, এগুলো মিলাই পড়া যায় না, এরকম করে 7টা হরফ যেগুলো মিলানো যায় না, আরেকটা হরফের সাথে ছোট হাতের লেখা যায় না, সেই হরফগুলা যদি আসে হামজার পূর্বে, সেই হরফগুলো যদি হামজার পূর্বে আসে, এই কথাই বলছে যে ইদা সাবাকাতিল হারফি, এমন হরফ যদি, মানে তার পূর্বে আসে, এমন হরফ যদি পূর্বে আসে, মিন হরফি হরফিল আসলি, পৃথক হরফ সমূহ হতে, পৃথক সমূহ হতে এমন হরফ আসে, ইউরসামু, তখন তানবিন দিয়ে লেখা হবে আলা আলিফ, আলিফকে লেখা হবে বাদাল হামজা, আলিফের পরে, মানে হামজার পরে আলিফকে লেখা হবে, তারপরে ওয়ুরসামু তানবিন, তানবিন দেওয়া মানে তানবিন লেখা হবে আলা আলিফ, আলিফের উপরে বাদাল হামজা, হামজার পরে যে একটা আলিফ নিতে হবে, সেই আলিফে কি লিখতে হবে, তানবিন লিখতে হবে। তখন এখানে বলা হয়েছে তুক্তাবুল হামজা আলা সাতর, আর ওই হামজাটা লিখতে হবে কোথায়, লাইনের উপরে, তখন হামজাটাকে লিখতে হবে কোথায়, লাইনের উপরে, ঠিক আছে। চলো আমরা একটু দেখি কথাটা কি বলছে, তখন এই উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে জুজউন, এই শব্দটা তুমি ভালো করে চিনো, ঠিক আছে, জুজ নাকি জুজআন, দেখো এই যে হামজাটা তুমি লাইনের উপরে লিখেছো, কোনো কিছুর উপরে লিখেছো, এরপরে এই যে রটা এসেছে, এই রটা কি এই হামজার সাথে মিলে লেখা যায় না, ঠিক আছে, কোনো কিছুই করা যায় না। এই যে মানে কি বলছে, ওই যে 7টা হরফ আমরা বললাম, এই 7টা হরফের পরে যদি হামজাকে পাওয়া যায়,
মানে হামজার আগে বা 7টা হামজার পরে যদি ওই 7টা হরফ মানে হামজার আগে, এক কথাই হামজার আগে যদি ওই 7টা হরফ থাকে তখন হামজাকে সবসময় লাইনের উপরে রাখতে হবে। এখন এখানে যা হইছে র হইতে পারতো, দাল হইতে পারতো, জাল হইতে পারতো, ঠিক না, আলিফ হইতে পারতো, এগুলো হইতে পারতো না। এই 7টা হরফের ক্ষেত্রে আমরা কি করব না, হামজাকে কখনো মিলিয়ে লিখবো না, তখন লাইনের উপর লিখবো এবং পরে শেষে একটা আলিফ নিব। এই আলিফের উপরেই এই ইয়াটা কি আছে, এই তানবিনটা আছে, হামজার উপরে না। তানবিনটা কার উপরে? আলিফের উপরে। সবসময় খেয়াল রাখতে হবে এই আলিফ যেখানেই দেখি এরকম অবস্থা দেখলে সবসময় জানবো যে আলিফের উপরে তানবিনটা আছে, হামজার উপরে নাই। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি একটু বিস্তারিত জানতে চাই পরে, তাহলে আমাদের এই 2 নম্বর নিয়মটা শেষ। এবং সর্বশেষ নিয়ম যেটা, এটা একটু বড়, ওয়াসল। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াসল, দেখি কম লেখা পারা যায় কিনা। ওয়াসল ويرسم التنوين على ألف بعد الهمزة। আচ্ছা, بعد الهمزة এতটুকু পর্যন্ত না লিখি পারলাম, এতটুকু পর্যন্ত তোমরাও বুঝবা। এরপরে ওয়ায়ুসিলু মিলিত করতে হবে হরফ, হরফকে। কোন হরফের সাথে? আল্লাযী ক্বাবলাহা, আল্লাযী ক্বাবলাহা। আচ্ছা, ক্বাবলাহা তার পূর্বের হামজা, আল্লাযী ক্বাবলা হবে, এখানে হা হবে না। আল্লাযী ক্বাবলা তার পূর্বে, ঠিক আছে, হামজা, ক্বাবলাল হামজা, হামজাতি বিআলিফ, বিআলিফি। অতুক্তাবু, অতুক্তাবু। এখন অতুক্তাবুল হামজা, তখন হামজাকে লিখতে হবে, ঠিক আছে, হামজাকে লিখতে হবে কি, আলা নাবরা, আলা নাবরা। আলা নাবরাতি। আচ্ছা, কি বলেছি এখানে দেখো, তুমি তো এতটুকু বুঝে ইদা সাবাকাত বিহরফি হরফি, এমন হরফ থেকে আসবে মিন ওয়াসল, যা মিলিত হয়। হ্যাঁ, ইদা সাবাকাত বিহরফি হরফ, বিহরফি মিন হরফ, এমন হরফ সমূহতে আসবে, এমন হরফ সমূহতে একটা ওয়াসল হামজা আসবে, মানে যেগুলো মিলিত হয়ে আসে। ওয়াসল মানে মিলিত হওয়া। হ্যাঁ, তাহলে হামজার পূর্বে এমন একটা হরফ হবে, সে হরফ সমূহতে, কোন হরফ সমূহতে, যে সকল হরফ মিলিত হয়, মিন হরফি ওয়াসল, মিলিত হরফ আসবে, সে হামজার পূর্বে এমন একটা হরফ, মিলিত হরফ আসবে। ওয়ায়ুরসালুত তানবিন, ওয়ায়ুরসামুত তানবিন, যখন তানবিন হবে আলা আলিফ, আলিফের উপরে, বাদাল হামজা, হামজার পরে আলিফের উপরে, এটা তো বুঝছো। ওয়ায়ুরসালু, ওয়ায়ুরসালু, এবং মিলিত করতে হবে হরফকে, হরফকে কার সাথে? আল্লাযী ক্বাবলা, তার পূর্বে যে হামজা আছে, আল্লাযী ক্বাবলাল হামজা, তাইলে মিলিত করতে হবে ওই হামজার পূর্বে কি আছে, যে হরফ আছে, তার হরফের সাথে বিআলিফ, আলিফ দ্বারা, আলিফ দ্বারা তার সাথে মিলিত করতে হবে। তখন হামজাকে লিখতে হবে অতক্তবুল হামজাতে আলা নাবরা, তখন হামজাকে নাবরার উপর লিখতে হবে। এই কথাটা বারবার টেনে দেখো যদি জটিল হয়ে থাকে। আচ্ছা, 2-3 বার দেখলে বুঝে যাবে। এবার আমি লিখে তোমাদেরকে বুঝাচ্ছি যে কি বলেছে। দেখো, বলেছে যে আবা উ, আবা আন, আবা আন। আচ্ছা, এই যে দেখো এখানে এই যে বলেছে, একটু আগে যেটা দেখেছিলাম, এই যে ব্যাপারটা আছে, এই যে জিনিসটা, এটা মূলত আলিফের উপরে আছে। কারণ কি বলেছে দেখো, এই যে আলা আলিফি হামজা, মানে বাদাল হামজা, হামজার উপরে এই তানবিনটা দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু মিলিত করতে হবে কি, ওয়ায়ুসিলু, মিলিত করতে হবে আলিফকে। হ্যাঁ, আবা এরকম করে, ঠিক আছে, আবা অক্ষ করলে, ঠিক আছে, আবা আন, ঠিক আছে, এই আলিফের উপরই করতে হবে। তো আলিফকেও এই হামজার সাথে মিলিত করতে হবে, তার পূর্বের হরফের সাথে, এই যে এই বায়ের সাথে, আবা, এই যে বায়ের সাথে মিলে গেছে, বা টান হয়ে গেছে না, আবা, আবা, এভাবে মিলে হয়ে গেছে না, এভাবে ক্বাবলাল্লাযী হামজা, পূর্বের হামজার সাথে বিল আলিফ, আলিফ দ্বারা মিলিত হবে, আলিফ পূর্বের হামজার সাথে, এই যে এই আলিফের হামজা যেটা আছে, তার হামজার সাথে আলিফের সাথে মিলিত হবে, তখন হামজাকে লিখতে হবে নাবরার উপরে। এই যে দেখো, নাবরার উপরে লিখেছি। এ ছিল আমাদের এই বইয়ের সকল টপিক। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই
ইলমু সরফ অংশ সম্পর্কে আর তোমাদের ঝামেলা নাই। এর পরবর্তী ইনশাআল্লাহ আমরা নাহুতে পড়ব। নাহু এরপর আমাদের জার্নি ইনশাআল্লাহ আমরা পুরো বইটাকে এরকম একেবারে পুঙ্খানুপুঙ্খানু করে বুঝে নেব, মেইন বইটাকে। আচ্ছা, এই বই শেষ হলে তোমাদের জন্য থাকবে চমকপ্রদ আরবি বিষয়ের উপরে যোগ্যতা সম্পন্ন কোর্স। ঠিক আছে, আরবি ভাষা তুমি কতভাবে শিখবে এবং কত সহজে শিখবে, এই গ্রামারকে তখন ব্যবহার করবে জাস্ট তোমার বেসিক অনুযায়ী। তুমি আরবি শব্দ জানবে, দুটো শব্দ একসাথে করবে, বাক্য হয়ে যাবে সহি শুদ্ধ এবং নির্ভুল, সেই লেভেল প্র্যাকটিস থাকবে। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।